জাংকুক খাওয়া শুরু করলো। প্রত্যেকটা খাবার যেন অমৃতের মতো হয়েছে। এত মজাদার খাবার জাংকুক খুব কমই খেয়েছে। বাতে, তোর হাতে রান্না এত মজা, এত সুস্বাদু। জিমিন তো ঠিকই কথা বলেছে, বিয়ের পর কিন্তু রেগুলার রান্না করে খাওয়াতে হবে আমাকে। তে কিছু না বুঝে অন্যমনস্ক ভাবে বলল, দেখা যাবে। জাংকুক আর কিছু না বলে খাওয়ায় মনোযোগ দিল। তে লিয়ার জন্য আনা খাবার লিয়াকে খাইয়ে দিল। ওরা প্রায় ভোর 4টের দিকে পৌঁছাবে, জ্যাম থাকলে 5টা অথবা 6টায়। আর এখন রাত 8টা বাজে। প্রায় 1 ঘন্টা পর বাস থামবে সবাই ডিনার করার জন্য। এই 1 ঘন্টা ওরা ফের আড্ডা দিতে বসলো। এবার তেও ওদের সাথে আড্ডায় যোগ দিয়েছে গিয়ে। জিমিন জোর করে তেকে নিয়ে গেছে সামনে। লিয়াকে সুবিনের কাছে দিয়ে এসেছে সে। তেকে দেখে সুগা ও জাংশুকে কিছু ছেলে কাজিনরা তো ফিদা হয়ে গেছে। কয়েকজন তো তের সাথে কথা বলারও চেষ্টা করছে, তেও সব পাত্তা দিচ্ছে না। কিন্তু জাংকুকের সাথে মেয়েরা খুব ফ্লার্টিং করছে, আর জাংকুকও তাদের সাথে খুব হেসে হেসে কথা বলছে, যা তের কাছে খুবই অসহ্য লাগছে। আর যিশু তো জাংকুকের সাথে গা ঘেঁষে বসে আছে, হাসতে হাসতে জাংকুকের গায়ের ওপর পড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন জাংকুক তার কতকাল আগে থেকেই বয়ফ্রেন্ড। এসব দেখে তের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। এবার সে নিজেও অন্যান্য ছেলেদের সাথে গল্প জুড়ে দিল। তাদের সাথে সে খুব হেসে হেসে কথা বলছে, তাদের তালে তাল দিচ্ছে, হাই ফাইভ দিচ্ছে। এসব দেখে তো জাংকুক জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। জাংকুকের ফেসের রিয়াকশন দেখে তের এক পৈশাচিক আনন্দ অনুভব হচ্ছে মনে। সে মনে মনে বলছে, এখন কেমন লাগছে বাছাধন, খুব তো জ্বালাচ্ছিলে। 1 ঘন্টা পর বাস থামলো একটা অনেক বড়সড় রেস্টুরেন্টের সামনে। একে একে সবাই বাস থেকে নেমে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করছে। যেই তে ঢুকতে যাবে অমনি জাংকুক তাকে টেনে পিছনের একটা খালি জায়গায় নিয়ে গেল। একদম ফাঁকা একটা জায়গা, একটা মানুষেরও চিহ্ন নেই সেখানে। তেকে একপাশে দেওয়ালের সাথে চেপে ধরে রাগান্বিত স্বরে বলল জাংকুক, তোকে একবার মানা করেছিলাম না, ছেলেদের সাথে হাসাহাসি তো দূরে থাক, কথা পর্যন্ত বলবি না। তাও তো কোন সাহসে আমার কথা অমান্য করলি? এখানে সাহসের কি? এটা জাস্ট সিম্পল একটা ব্যাপার। তুমি নিজেও তো মেয়েদের সাথে হেসে হেসে ঢলে ঢলে কথা বলছিলে। আমি কি তোমায় তখন কিছু বলেছি? ওয়েট, আর ইউ ফিলিং জেলাস? বলে জাংকুক একটা ডেভিল স্মাইল দেয়। তুমি তো আমার ভাইয়া, তাই না? আর না আমার বয়ফ্রেন্ড, আর না আমার হাজবেন্ড। তাহলে এখানে জেলাস ফিল করার মতো কোনো প্রশ্নই আসে না। আর একটা কথা চিন্তা করলাম, কি জানো তো, তোমারও তো বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন সিঙ্গেল থাকবো বলো তো? ভাবছি যে সুগা ভাইয়ার একটা কাজিন আছে না, আমার কেন জানি না মনে হচ্ছে ও আমায় প্রপোজ করবে। যদি করে তাহলে আমিও অ্যাকসেপ্ট করে ফেলবো। কত হ্যান্ডসাম, কত ড্রেসিং একটা ছেলে। জাংকুক তো রাগের জ্বালায় পারছে না শুধু তেকে মাথার উপর তুলে আছাড় মারতে। তে গাল চেপে ধরে বলল, তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করা আমি বার করছি। তুই ওই ছেলে থেকে 100 মাইল দূরত্ব বজায় রাখবি। ওই ছেলের সাথে যেন কথাও বলতে না দেখি কখনো, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না, মাইন্ড ইট। এই বলে জাংকুক চলে গেল। তে জাংকুকে চলে যাওয়ার দিকে তাকিয়ে আনমনে বলতে লাগলো, ভালো তো আমি তোমাকেই বেসেছি, অন্য কারোর কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, আর ভাববো না কখনো। তেও আস্তে আস্তে হেঁটে ভেতরে চলে গেল। ডিনার কমপ্লিট করা হলো। আরো 1 ঘন্টা পর শুরু হলো আবার সেই বাস জার্নি। জাংকুক ও বাকিরা আড্ডা দিতে লাগলো। এবার তে আর জয়েন করেনি। মাথা ব্যথা দোহাই দিয়ে পিছনে চলে গেল সে। পিছনে বসে জাংকুক আর যিশুর ফাজলামো দেখছে। তের বুকে এক চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। জানালার পাশে বসে এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলছে সে। এভাবে এক পর্যায়ে তে ঘুমিয়ে পড়লো। এদিকে আড্ডা শেষে কিছুক্ষণ পর জাংকুক তের পাশে এসে আস্তে করে হেলান দিয়ে বসলো। হেলান দিয়ে এক ধ্যানে তের মুখের পানে তাকিয়ে রইলো। এক হাত তের গালে রেখে আর নাকের সাথে নাক ঘষতে লাগলো। ইস, তুই এত কিউট কেন? ইচ্ছা করছে তোকে আদরে আদরে খেয়ে ফেলি। আমার আদরিনী বউ, তোকে অনেক ভালোবাসি আমি। তারপর জাংকুক তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। যে সিটটায় জাংকুক আর তে বসেছে সেখানের দিকে জাংকুক পর্দা ফেলে রেখেছে, যাতে কেউ তাদেরকে এত সহজে দেখতে না পায়। ভোর 3:30টার দিকে তের ঘুম ভাঙলো। প্রায় 1 ঘন্টা লাগবে রিসোর্টে পৌঁছাতে। তে চোখ খুলতে দেখতে পেল জাংকুক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সিটে হেলান দিয়ে। তে চোখ টিপ টিপ করে জাংকুকের মুখের দিকে তাকালো। জাংকুকের চুলগুলো কপালের সাথে এসে বাড়ি খাচ্ছে মৃদুভাবে। তে আলতোভাবে নরম হাত দিয়ে জাংকুকের কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল। জাংকুককে এত কাছে থেকে
অসংখ্য ভালো লাগা কাজ করছে, কিন্তু পরক্ষণেই এক বিষাদময় ছায়া তার মনে ছেয়ে গেল। মনে পড়ে গেল যে আর কয়েকদিন পর জঙ্কুকের বিয়ে, তাও অন্য কারোর সাথে। ভাবতেই বুকের ভেতরটা চিনচিন করে উঠল তের। জঙ্কুকের বুকে মুখ গুজে কাঁদতে লাগলো সে। শক্ত করে আঁকড়ে জড়িয়ে ধরেছে তে জঙ্কুককে। বিড়বিড় করে বলতে লাগলো সে, প্লিজ অন্য কাউকে বিয়ে করো না। তুমি তো জানো তুমি বলতে আমি পাগল। আমার সমস্ত চিন্তা ভাবনা তোমায় ঘিরে। তবুও কেন এভাবে কাঁদাচ্ছ আমায়? কেন এভাবে কষ্ট দিচ্ছ? আর কত কাঁদতে হবে আমায় তোমার জন্য? বলো না আর কত? এদিকে জঙ্কুক তে হালকা স্বরে কান্নার শব্দ শুনে আগেই সজাগ হয়ে গেছে। তের কান্না করে বলা সব কথাগুলো শুনে নিয়েছে জঙ্কুক। এবার জঙ্কুক তেকে আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরলো। ঘুম ঘুম কণ্ঠে বলল, এই পাগলি, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে নাকি? তে কোনো কিছু না বলে দু হাত দিয়ে চোখ মুছে আবার জঙ্কুককে দু হাত দিয়ে আঁকড়ে ধরলো। জ্যাকেটের ভেতর মুখ ঢুকিয়ে জঙ্কুকের বুকের হৃদস্পন্দন শুনতে লাগলো। জঙ্কুক হেসে ফেললো তের এমন কাণ্ড দেখে। জঙ্কুককে জড়িয়ে ধরলো নিজের বুকের সাথে তাকে। প্রায় 1 ঘন্টা পর ওরা রিসোর্টে পৌঁছে গেছে। সবার লাগেজ, জিনিসপত্র সবকিছু রিসোর্টের বয়রা বাস থেকে একে একে নামাচ্ছে। সবাই আগেই বাস থেকে নেমে পড়েছে। সবাইকে সবার জন্য নির্দিষ্ট রুম দেখিয়ে দেওয়া হচ্ছে। তে, জিমিন ও লিজাকে এক রুম শেয়ার করে থাকতে দেওয়া হয়েছে। জঙ্কুক, জংসুক ও সুগার শেয়ার করে থাকবে। বাকিদেরও এভাবে শেয়ার করে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিছু সময়ের জন্য সবাই রেস্ট নিতে যে যার রুমে চলে গেল। তে রুমে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লো। জিমিন আর লিজা তের পিছনেই ছিল। জিমিন তের এমন কাণ্ডে দেখে চেঁচিয়ে উঠল, এই তে, এসব কি? বাসে সারা রাস্তা ঘুমিয়ে এসেছিস, এখন আবার শুয়ে পড়ছিস? তোর মতলবটা কি? কি হয়েছে তোর? তে বালিশে মুখ গুজে দুর্বল কণ্ঠে বলল, কিছু হয়নি, আই এম জাস্ট ফিলিং ভেরি টায়ার্ড, দ্যাটস ইট। তে 8 ঘন্টা পর আমরা সারা রিসর্ট ঘুরে দেখার জন্য বের হব। সো এই 8 ঘন্টার ভেতর তোর যা ইচ্ছা করে নে, তারপর আর চান্স পাবি না কিন্তু, মাইন্ড ইট। এ কথা শোনার পর তে উঠে বসলো। তারপর হেঁটে হেঁটে লিজা আর জিমিনের কাছে এসে বলল, ওকে ডান, আমি এখনই রেডি হওয়া স্টার্ট করছি। আর হ্যাঁ, আজকে আমি মেকআপও করব। জিমিন আর লিজা চমকে উঠলো, অবাক হয়ে বলে উঠলো, নয়, হ্যাঁ, শুধু আজকে নয়, তোমাদের বিয়েতেও আমি এমন সাজবো না যে সবাই আমাকে কোণে ভাববে। জিমিন আস্তে করে তের কপালে গলায় হাত বুলালো, বলল, তবিয়ত তো ঠিক है ना मेरी बहन? मेरा तबीयत बिल्कुल ठीक है। ওকে, আমি রেডি হয়ে নিচ্ছি, কেমন? টাটা। এই বলে তে লাগেজ থেকে কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর জিমিন ও লিজা দুজনেই তার যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে আছে। 10 মিনিট পর তে ফ্রেশ হয়ে বের হলো। তার পরনে একটা লং কুর্তি, কালোর মধ্যে লাল ছোপ ছোপ ছোট ছাপা ফুলের ডিজাইন, 3/4 হাতা, কালো লেগিংসের সাথে কালো ওড়না গলায় পেঁচানো। অস্থির লাগছে দেখতে তেকে। লিজা ও জিমিনের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো তে, এই যে কেমন লাগছে আমাকে দেখতে? লিজা আর জিমিন দুজনেই আঙুলকে 6 এর মতো বানিয়ে দেখালো তেকে, মানে সুপারব, সেই লাগছে তেকে দেখতে। লিজা তো বলেই দিল, ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট গাইস। বাই দ্য ওয়ে, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, কেমন? আর আমি এই সুযোগে একটু সাজুগুজু করে নিই। আমি কিছু বুঝতে পারছি না লিজা আপু, আজকে তের হয়েছেটা কি? ও তো এমনটা জীবনেও করে না, পাগল টাগল হয়ে গেল নাকি? আমারও কেমন জানি সব গোলমেলে লাগছে। আর এক্সট্রাও কথা বললে কিন্তু সেটা তোমাদের জন্য ভালো হবে না। আমার সাজগোজ করতে মানা নাকি? আজব তো। আচ্ছা, এখন যাও, গো ফাস্ট। আর কথা না বাড়িয়ে জিমিন লিজা দুজনেই ফ্রেশ হয়ে চেঞ্জ করতে চলে গেল এবং তেও লাগেজ থেকে মেকআপের সব সরঞ্জাম বের করে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে সাজতে লাগলো। আইশ্যাডো, আইলাইনার, মাস্কারা দিয়ে চোখ খুব সুন্দর আর গর্জিয়াস করে সাজালো সে। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, কানে মাঝারি আকারের দুল, গলায় সিম্পল একটা পেন্ডেন্ট, কাঁধের দুপাশে চুল এনে কার্ল করে ছেড়ে দিল সে। ডান হাতে ঘড়ি পরে নিজেকে একবার ভালো করে আয়নায় দেখে নিয়ে ফোন হাতে নিয়ে টিপতে লাগলো। কিছুক্ষণ পর লিজা আর জিমিন রেডি হয়ে চলে আসলো। রেডি তো তোমরা? তে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কথাটা বলল, হ্যাঁ বিউটি কুইন, চলো বেরোই। তে মুচকি হাসি উপহার দিল ওদের দিকে তাকিয়ে। ওরাও তাই করলো। তারপর তারা রুম থেকে বের হয়ে আসলো ও
এইদিকে জাংকুক আর ওর বন্ধুরা ওরা সবাই অনেক আগেই ফ্রেশ হয়ে নিচে এসে ব্রেকফাস্ট শেষ করে বসে বসে আড্ডা দিচ্ছে। ওদের সাথে সুগা আর জাংসুকের কাজিনরাও আছে। প্রচুর হাসি ঠাট্টা চলছে সেখানে। সকালের রিফ্রেশমেন্ট এনজয় করা যাকে বলে আর কি।